আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর সহ 3টি নতুন উপজেলা এবং চট্টগ্রামের হালদা থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকাশ। আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নেবে 12,70,000-এরও বেশি শিক্ষার্থী। প্রান্তিক কণ্ঠস্বর নামে আনসার ও ভিডিপির নিজস্ব মিডিয়া প্ল্যাটফর্ম চালু। সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনার অংশ এটি বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজেটে উন্নয়ন, নাগরিক সেবার মান উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধিকে অগ্রাধিকার। বাস্তবসম্মত ফি নির্ধারণের দাবি নগরবাসীর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে রোগীদের দীর্ঘ লাইন। সেবার মান বাড়াতে ওয়ার্ডের পরিসর বাড়ানোর উপর গুরুত্ব আরোপ। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সুযোগ বহাল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ খারিজ করল দেশটির সুপ্রিম কোর্ট। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর সহ নতুন 3টি উপজেলা এবং চট্টগ্রামের হালদা থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকাশ। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের 121তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদন দেয়া অপর দুটি নতুন উপজেলা হল কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে। নিকারের প্রস্তাব অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হয়েছে বাঙ্গরা উপজেলা। আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সড়ক ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার সারা দেশে 12,70,583 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্রের সংখ্যা 2,697টি। লিখিত পরীক্ষা চলবে 8 আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 15 আগস্ট। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের নিরাপত্তা ও তদারকি জোরদার করেছে শিক্ষা বোর্ড ও প্রশাসন। প্রান্তিক কণ্ঠস্বর নামে নিজস্ব মিডিয়া প্ল্যাটফর্ম চালু করল আনসার ও ভিডিপি। সকালে রাজধানীর খিলগাঁওয়ে এর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রেলপথ ও সড়ক পথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এ সময় উপস্থিত ছিলেন। বাহিনীর 60 লাখ সদস্য তাদের কর্মকাণ্ডর সাফল্য, সম্ভাবনা, অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরবেন ফেসবুক, ইউটিউব সহ সামাজিক মাধ্যমের পেজে। কমিউনিটি জার্নালিজম এর ধারণায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠান জনগণের আকাঙ্ক্ষায়ও পূরণ করবে বলে আশাবাদ জানানো হয়।
অপতথ্যের বিরুদ্ধে হাতিয়ার হবে এ প্ল্যাটফর্ম। এটিকে ঐতিহাসিক উদ্যোগ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনার মহা পরিকল্পনার অংশ হবে এ প্ল্যাটফর্ম। বাংলাদেশ সরকারের তথ্য ব্যবস্থাপনার যতগুলি উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে আপনাদের এই প্রান্তিক কণ্ঠস্বরের মতো প্ল্যাটফর্মের আবির্ভাব একটি নতুনভাবে গুরুত্বপূর্ণ উন্নতি বলে আমরা গ্রহণ করি এবং তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার একটি বড় অংশ হবে আপনাদের তৈরি করা এই প্রান্তিক কণ্ঠস্বরের ডিজিটাল প্ল্যাটফর্ম। আইসিইউ সেবার অভাবে যাতে আর কেউ মারা না যায় সেজন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স সহ আনুষঙ্গিক উপকরণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি আজ ঢাকায় বাংলাদেশ সোসাইটি অফ ক্লিনিক কেয়ার মেডিসিন BACCM আয়োজিত জাতীয় কনফারেন্সে কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। BACCM এর সভাপতি ডাক্তার ASM আরিফ আহসানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, BMUর উপাচার্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী, BCPS এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাক্তার নুরুদ্দিন আহমদ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ এবং মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল বক্তৃতা করেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, 68 থেকে 70% মানুষ গ্রামাঞ্চলে বসবাস করলেও সেখানে আইসিইউ সুবিধা নেই। উপজেলা পর্যায়ে আইসিইউ সেবার সম্প্রসারণ করা হচ্ছে বলে জানান তিনি। দেশ হিসেবে আমরা জনসংখ্যায় বিশাল, কিন্তু সামর্থ্য সীমিত। তবুও এই বাস্তবতায় সঠিক পথ বের করতে হবে গুরুতর আহত অথবা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা প্রদান করার জন্য। দূরত্ব ও যানবাহন আরেকটি বিরাট অন্তরায়। অ্যাম্বুলেন্স সুষ্ঠুভাবে প্রস্তুত না থাকলে তা বরং রোগীদের জীবনের ঝুঁকি বাড়াবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে ক্রিটিক্যাল কেয়ার প্রদান করতে না পারলেও অন্তত প্রপারলি ইকুইপড অ্যাম্বুলেন্স দ্বারা রোগীদের সদর হাসপাতালে আনা যায়। সদর হাসপাতালগুলিতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নিশ্চিত করা হলে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি সম্ভব। আশা করব আগামীতে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা সেবার অভাবে মৃত্যুর হার যেন আর বেড়ে না যায়। একটি মৃত্যু একটি পরিবারকে সর্বশান্ত করে দেয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন, নাগরিক সেবার মান উন্নয়ন এবং রাজস্ব আয় বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে বাজেটকে ঘিরে নগরবাসীর প্রত্যাশাও কম নয়। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখলেও কর ও হোল্ডিং ফি নির্ধারণে বাস্তবতা বিবেচনার দাবি জানিয়েছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন খায়রুন্নেসা সুলতানা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঘিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রত্যাশা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছেন, নিজস্ব আয়ের পরিধি বাড়ানোর পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতেই এবারের বাজেট প্রণয়ন ও নতুন নতুন ভিন্নধর্মী পদক্ষেপসমূহ নেওয়া হয়েছে। আমরা যেটা জোর দিচ্ছি সেটা হচ্ছে যে বাণিজ্যিক যে করগুলো আছে, যেগুলো বড় বড় প্রতিষ্ঠান, যেমন আমরা এই সম্প্রতি 36টা প্রতিষ্ঠানকে আমরা কিন্তু নতুনভাবে অ্যাসেস করছি। যেমন সেই প্রতিষ্ঠানগুলোতে তেলের যে ডিপোগুলো আছে এইগুলোর ক্ষেত্রে আমরা নতুন করে কর নির্ধারণ করে অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যামাউন্টটা সে অ্যামাউন্টটা নির্ধারণ করছি, যার ফলে আমাদের কর বৃদ্ধি পাবে, আগামী বছর থেকে আরও বেশি বৃদ্ধি পাবে। শিক্ষা খাতে বরাদ্দকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে এই বাজেট কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। গতকাল যে বাজেট সিটি কর্পোরেশন ঘোষণা করেছে প্রায় 2260 কোটি 24 লক্ষ টাকার ঘোষণা করেছে মাননীয় মেয়র মহোদয় গতকাল। আমি মনে করতেছি যে আমার যে শিক্ষক কর্মচারীরা শিক্ষা পরিবারের যে সদস্যগুলা রিটায়ারমেন্টে চলে গেছে তারা এই বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির মাধ্যমে তাদের যে অবসর জীবনযাপনের যে বিষয়টা সেটা মাননীয় মহোদয় আশা করি লাঘব করবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলেও কর ও হোল্ডিং ফি নির্ধারণে বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করছেন নগরের বাসাবাড়ি ও দোকান মালিকরা। বাংলাদেশ সরকার যে একটা সিদ্ধান্ত নিয়েছে করের উপর, সেটা আমরা ইনকামের উপর আমরা করটা দেব। সে করটা আমাদের যে ইনকাম হয় ওটার মধ্যে দেব। ওটা যদি আমরা দিই তাহলে দেশের উন্নয়ন হবে, দেশের সাধারণ জনগণের উপকৃত হবে। হোল্ডিং ট্যাক্স দেওয়া সকল নাগরিকের দায়িত্ব। তো আমি যথাসত্ত্ব সবাইকে বলবো হোল্ডিং ট্যাক্স টাইম টু টাইম দিয়ে দেওয়ার জন্য। সাধারণ মানুষের জন্য ড্রেনেজ, সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ কার্যকর কর বাস্তবায়ন হবে বলে আশাবাদী নগরবাসী। সামনে ওই কাজগুলি দ্রুতভাবে তেমনি কমপ্লিট হয়। বরাদ্দ তো টাকা ওখানে রয়ে গেছে, ওইটা সার্কুলার করি বিভিন্ন এলাকায় কাজটা করাই দিবার জন্য আবেদন জানাইতেছি। ডিজিটাল প্ল্যাটফর্মটা আমাদের চট্টগ্রাম, ওখানে আসলে যারা নাগরিক থাকবে ম্যানহোল এই সবগুলো এরকম 8টা থেকে 10টা বিষয় আছে। একটা বিষয় ক্লিক করবে, তার বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগটা সে সাবমিট করবে। অভিযোগ সাবমিট হওয়ার পরে সংশ্লিষ্ট অফিসারের ডেস্কে এটা কিন্তু চলে যাবে। নগরবাসীর নিরাপত্তার বিষয়ে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বাজেটের প্রতিটি উদ্যোগ সময়মতো বাস্তবায়ন হওয়া প্রয়োজন। আমাদের ওইদিকে সিটি কর্পোরেশনে মশা নিধনের জন্য কাজ করছে, কিন্তু হচ্ছে যে ওই যে আমাদের ওখানে ময়লা বেশি, মানে মানুষ এত অসচেতন, এসে ময়লা ফেলে একদম জমিদারের বাসার সামনে। তো এটা দেখতে আমাদের ভালো লাগছে না। আর আমরা ওদিকে প্রত্যেকদিন চলাফেরা করি, বাচ্চা আছে, প্রতিদিন স্কুলে যায়, তো ওদের স্বাস্থ্যের জন্য অবশ্যই সেটা খারাপ। নাগরিকদের প্রত্যাশা কেবল কাগজে কলমে নয়, ঘোষিত প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন বাজেট নগরবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। রাজস্ব আহরণ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বরাদ্দকে সামনে রেখে নাগরিকদের প্রত্যাশা ঘোষণার প্রতিফলক ঘটক বাস্তবায়নে। খায়রুন্নেসা সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইনডোর ছাড়াও আউটডোরে প্রতিদিন চিকিৎসা নেন হাজারো রোগী। স্বল্প খরচে সরকারি এই হাসপাতালে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। ক্যান্সার ও কিডনি সহ জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসাও এখানে দেয়া হয় সুলভ মূল্যে। রোগ নির্ণয়ে সর্বাধুনিক যন্ত্রপাতি রয়েছে। বৃহত্তর চট্টগ্রামের মানুষের চিকিৎসা সেবার আশ্রয়স্থল এই হাসপাতালে। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে সকাল থেকে রোগীর ভিড়। এই ভিড় ও ব্যস্ততার মধ্যেই প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা হয় এইখানে। টেকনাফ থেকে কুমিল্লা, চাঁদপুর পর্যন্ত গুরুতর রোগীদের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতাল। ইনডোর সেবার পাশাপাশি সকাল থেকে রোগীদের চিকিৎসা দেওয়া হয় আউটডোরে, যাদের অনেকে বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সুচিকিৎসা না পেয়ে সরকারি এই হাসপাতালে ভিড় করেন। তবে হাসপাতালে সুচিকিৎসার পাশাপাশি লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বলে রোগীদের অভিযোগ। আমি চোখের ডাক্তার দেওয়ার জন্য আসছি, 8টা বাজে আসছে, এখন 11:30 বাজে ডাক্তার এখন আসে নাই। 304 নম্বর রুমে ডাক্তার এখন আসে নাই। একটা যদি সিরিয়াল নম্বর আমরা পাইতাম, একজন করে আমাদেরকে যদি বলতো, আমরা সুন্দর করে সিরিয়াল ভাবে যাইতাম নম্বর অনুযায়ী। এই দেখেন 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, কেন দাঁড়িয়ে রয়েছে আমরা জানি না, অনেক কষ্ট হয়েছে। আমার মনে হয় এখানে ডাক্তার মনে হয় কম আছে। মোটামুটি আগের থেকে অনেকটা দেখা যাচ্ছে মেডিকেলের কার্যক্রম তাদের, তবে একটু লোকসংখ্যাও বেশি, রোগীর সংখ্যাও বেশি, যার কারণে হয়তো কর্তৃপক্ষকেও একটু সময় দিতে সময় লাগে। প্লাস্টিক সার্জারি এক প্লাস্টিক সার্জারি করাইয়া আর এক ফান নিজে অপারেশন করাইয়া, কিন্তু মাসি সিনিয়রে আরে মানে 2 ফাতানো একটা সময় দিয়েছে আমাকে প্রায় 15 মিনিটের মতো। অনেকের আরো বেশি লাগে, অনেকের আরো কম লাগে। হাসপাতালের আউটডোর ও ইনডোরে শুধু সাধারণ রোগের চিকিৎসাই নয়, ক্যান্সারের মতো কষ্টকর ও ব্যয়বহুল রোগের সুচিকিৎসার ব্যবস্থা আছে। ক্যান্সার ধরা পড়ছে আজকে 15 দিনেতে। ডাক্তার ওয়ার্ড থেকে আমরা এখানে আসছি, সিরিয়াল ধরে বসে আছি, এখন ঢুকতে পারতেছি না। এখানে 2টা কেমো দিছি, আর 2টা কেমো দিতে পারছে না,
এখন আমি লাভলি স্যারকে ধরছি, ও আমাকে এখন হেল্প করছে, ওর হেল্প করছে। আমি একটা কেমো ফ্রি হয়েছি, আর একটা কেমো দিবে। এই রোগের হাত থেকে নিস্তার পেতে সমেক হাসপাতালের ক্যান্সারের আউটডোর চিকিৎসা আরও সম্প্রসারিত করা প্রয়োজন বলে মনে করেন বিভাগীয় প্রধান। আর্লি আসলে ভালো হয়ে যেতে পারে। আউটডোরে এটা আসলে সামাল দিতে পারে না, আমাদের ম্যান পাওয়ার দরকার, আমাদের বড় আউটডোর দরকার, ইভেন আমার অনকোলজিক্যাল ইমার্জেন্সি দরকার, ইমার্জেন্সি। মানে ক্যান্সার পেশেন্ট অন্য জায়গায় যাবে না, চিটাং শহরের ইভেন গ্রেটার চিটাংয়ের সব ক্যান্সার পেশেন্টগুলো আমাদের ইমার্জেন্সিতে চলে আসবে। আমাদের আউটডোরটা ধরেন 120টা পেশেন্ট যদি আমরা ডেলি আমরা ট্রিটমেন্ট দিই, আমাদের মিনিমাম 6 জন ওখানে বসার দরকার, জুনিয়র ডক্টর এবং একজন করে কনসালটেন্ট। আর আমাদের যে 120টা পেশেন্টের জন্য যেই রুম, এই রুমে হবে না, আমাদের মিনিমাম অ্যাটলিস্ট 4-5টা রুম দরকার, যেগুলো আমাদের বর্তমানে আছে এরকম আরও 4-5টা রুম দরকার। একইভাবে অন্যতম ব্যয়বহুল চিকিৎসা কিডনি রোগের রোগীদের জন্যও আউটডোরে রয়েছে চিকিৎসার সুব্যবস্থা। তবে আউটডোর ও ইনডোরে রোগীর চাপ সামাল দেওয়ার জন্য ওয়ার্ডের পরিসর বাড়ানো প্রয়োজন বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা মনে করেন। রোগী তো আপনি একটা জেনে থাকবেন, একটা ইনফ্রাস্ট্রাকচার ইম্পর্টেন্ট ইস্যু। একটা পেশেন্ট যদি মাটিতে শুয়ে চিকিৎসা নিতে হয়, এটা আমাদেরও খারাপ লাগে, আপনাদেরও খারাপ লাগবে। আমাদের বেড নাই, আমাদের ডাক্তার আছে পর্যাপ্ত, কারণ আমাদের এখন স্টুডেন্ট আছে, আমরা প্রফেসররা আছি, অনেক ডাক্তার আছে, কিন্তু সেবা দেওয়ার যে একটা ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ওইভাবে সেবা দিতে পারি, এই যে বিভিন্ন ঝামেলা না থাকলে ভালো সেবা আমরা দিতে পারি। দেশের সেরা চিকিৎসক ও সর্বাধুনিক যন্ত্রপাতির সুবিধা সম্বলিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সাধারণ রোগের বাইরেও সকল জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার সুব্যবস্থা সকল মানুষের জন্য এইখানে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসাস্থল দেশের অন্যতম প্রধান এই হাসপাতাল। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশ খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত 6-3 ভোটে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে এ সংক্রান্ত সংবিধানের ব্যাখ্যা পরিবর্তনের চেষ্টাও আদালত নাকচ করে দিয়েছে। রায়ে বিচারপতি জন রবার্টস বলেন, যুক্তরাষ্ট্রের অবৈধ বা সাময়িকভাবে অবস্থানকারী বাবা মায়ের সন্তানরাও যুক্তরাষ্ট্রের বিচারিক কর্তৃত্বের আওতাভুক্ত, তাই তারা জন্মের সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হবে। যুক্তরাষ্ট্রের সংবিধানে 14তম সংশোধনীর নাগরিকত্ব ধারায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ বা নাগরিকত্ব গ্রহণকারী এবং যুক্তরাষ্ট্রের বিচারিক কর্তৃত্বের আওতাভুক্ত সব ব্যক্তি যুক্তরাষ্ট্র ও তারা যে অঙ্গরাজ্যে বসবাস করেন সেই অঙ্গরাজ্যের নাগরিক। গত বছর দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বৈধ ও অবৈধ দুই ধরনের অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে একগুচ্ছ নীতির অংশ হিসেবে ওই নির্বাহী আদেশ জারি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের দোহায় অবস্থান করলেও যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার বৈঠক ও স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি আলোচনা করেছেন। তাদের আলোচনায় বিশেষভাবে লেবাননের যুদ্ধবিরতির বিষয়টি স্থান পেয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের কর্মসূচি নেই। তবে সফর পরিকল্পনার বিষয়ে অবগত ইরানি এক কর্মকর্তা জানান, বুধবার কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা বৈঠক করতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি দলগুলো।
পাকিস্তানের লাহোরের কাহনায় একটি কোচিং সেন্টারে ছাদ ধসে অন্তত 14 শিশু নিহত ও 5 জন আহত হয়েছে। নিহত শিশুদের বয়স 5 থেকে 16 বছরের মধ্যে, তবে অধিকাংশের বয়স 9 বছরের কম। পাঞ্জাব প্রদেশের জরুরি পরিষেবা জানিয়েছে, উদ্ধারকারীরা কোচিং সেন্টারটির ধ্বংসস্তূপ থেকে হতাহত শিশুদের ও একজন নারী শিক্ষককে উদ্ধার করেন। সেখানে প্রায় 22 জন শিশু ও ওই নারী শিক্ষক ছিলেন। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হওয়ার পর জরুরি পরিষেবার এক মুখপাত্র বিবৃতিতে জানান, ওই নারী শিক্ষক ও আহত 8 শিশুকে লাহোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই শিশুদের মধ্যে 5 জনের অবস্থা সংকটজনক। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজম বুখারি জানান, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে কোচিং সেন্টারটি নিবন্ধনহীন আর সেটি ব্যক্তিগত মালিকানাধীন এক আবাসিক ভবনের ভেতরে জীর্ণ একটি ছাদের নিচে ছিল। ছাদ ধসের এ ঘটনা তদন্ত চলছে। এ ঘটনায় ভবনের মালিকসহ 2 জনকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জরদারি শিশুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ভারতের রাজস্থানে বাস ও ট্রাকের ধাক্কায় অন্তত 7 জন নিহত এবং আরও 22 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। রাজস্থানের দৌসার কাছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ট্রেলারের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় 2:30টার দিকে ঘটনাটি ঘটে। বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। যানটি প্রথমে একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা খায় এবং তারপর 2টি যানবাহনেই আগুন ধরে যায়। কর্মকর্তাদের মতে 5 জন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে এবং 2 জন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত যাত্রীদের অধিকাংশই দুর্ঘটনার সময় ঘুমিয়েছিলেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও পুলিশ সন্দেহ করছে যে বাসের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। বাসের উচ্চ গতিকেও একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জার্মানিতে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে 30 জনের বেশি মারা গেছেন। তাদের বেশিরভাগই তাপপ্রবাহের মধ্যে নদী ও হ্রদে সাঁতার কাটতে যান, যদিও জার্মানিতে এ ধরনের ঘটনা বিরল। মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই পুরুষ, রয়েছেন কয়েকজন কিশোরও। জার্মানির জীবন রক্ষা সংস্থার তথ্য অনুযায়ী তাপপ্রবাহের মধ্যে প্রচণ্ড গরমে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত গোসল বা সাঁতার কাটতে গিয়ে অন্তত 26 জন প্রাণ হারিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার অন্তত 7টি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রায় 4 দিন ধরে তীব্র তাপপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা কমে সাময়িক স্বস্তি মিলেছে। 10 থেকে 12 জুলাই পর্যন্ত তাপমাত্রা আবার অনেকটা বেড়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। এদিকে ইউরোপের ইতালি ও বলকান অঞ্চলে রেকর্ড ভাঙা তীব্র দাবদাহের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত শত শত মানুষের মৃত্যু হয়েছে। রয়টার্স লিখেছে, 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই চরম আবহাওয়ায় পুরো মহাদেশের জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে আটলান্টিকের অপর পারে 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার 250তম বার্ষিকী উদযাপনের ঠিক আগের দিনগুলোতে দেশের মধ্যে ও পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় বিপজ্জনক দাবদাহের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগে বলেছেন, বর্তমান তাপপ্রবাহ আসলে ভবিষ্যতের জন্য একটি শিক্ষা মাত্র। সামনের গ্রীষ্মগুলো আরও কঠিন ও অসহনীয় হবে, অথচ ইউরোপের অনেক দেশ এখনও এর জন্য প্রস্তুত নয়। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। তুরাগ নদীতে ভেসে উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 7 নেতাকর্মীর মরদেহ। এমন দাবিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি, ভিডিও এবং চাঞ্চল্যকর সব পোস্ট। দাবিগুলো দেখে অনেকে ঘটনাটিকে সত্য বলে মনে করলেও অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য।
প্রচারিত ভিডিও ও ছবিগুলোর উৎস কোথায় আর কিভাবেই বা ছড়ানো হলো এই বিভ্রান্তিকর দাবি? পুলিশ বলছে, জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতেই অপতথ্য প্রচারের চেষ্টা করা হয়েছে। আলোচিত এই ঘটনার নেপথ্যের বাস্তবতা জানতে দেখুন কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে এ সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও ছড়ানো হয়। তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মীদের লাশ উদ্ধারের দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়। 9 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় কয়েকজন লোকের নিথর দেহ মাটিতে শুয়ে রাখা হয়েছে। অনুসন্ধানে দেখা যায় ভিডিওটির সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবির সত্যতা নেই। মূলত চলতি বছরের গত 15ই মে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতু পূর্ব পাড়ে রড ভর্তি ট্রাক উল্টে 15 জন নিহত হন। এই ঘটনার ভিডিওকেই তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মীদের লাশ উদ্ধারের দাবিতে প্রচার করা হচ্ছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে তুরাগ নদীতে ভেসে যাচ্ছে সুমনের মরদেহ। 17 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি লাশ নদীতে ভাসছে। একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে অনেকেই ভিডিও ধারণ করছেন। তবে যাচাইয়ে দেখা গেছে তুরাগ নদীতে ছাত্রলীগ নেতার লাশ ভেসে যাওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। এটি মূলত সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশের ভিডিও। বেশ কয়েকটি স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী 26শে জুন সন্ধ্যায় পৌর শহরের কাঁচা বাজার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এভাবেই তুরাগ নদীতে 7 জনের মরদেহ উদ্ধারের মিথ্যে দাবিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জনমনে বিভ্রান্তি ছড়াতেই এমন অপপ্রচার চালানো হয়েছে। পুলিশের ভাষ্য, দুটি ঘটনাকেই বিকৃতভাবে উপস্থাপন করে তুরাগে 7টি লাশ উদ্ধারের অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে বর্ণিত ঘটনা দুটিতে রাজনৈতিক রং চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। একই দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, জনমনে ভয় ও বিভ্রান্তি ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য প্রচার করা হচ্ছে। ডিএমপি এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 13 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 42 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টায়, জোয়ার সকাল 8টা 26 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 2টা 10 মিনিটে এবং জোয়ার রাত 9টা 3 মিনিটে।